হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমি তোমাদের সাথে ক্লাস 5-এর ইংলিশের টেক্সট বুক বাটারফ্লাইয়ের লেসন 1-এর পড়া শুরু করছি। দেখো, লেসন 1। তাহলে লেসন 1-এর টাইটেল কি? গান্ধী দা মহাত্মা। তাহলে লেসন 1-এর চ্যাপ্টারের নাম হলো গান্ধী দা মহাত্মা। এই লেসনে মহাত্মা গান্ধী সম্পর্কে বলা হয়েছে। তোমরা সবাই জানো নিশ্চয় যে আমাদের রাষ্ট্রপিতা অর্থাৎ ফাদার অফ নেশন হলেন গান্ধীজি। এছাড়া গান্ধীজি স্বাধীনতা সংগ্রামে এক মুখ্য ভূমিকা পালন করেন। তিনি বিভিন্ন আন্দোলনে যোগ দিয়ে ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করেন। গান্ধীজিকে আমরা আবার বাপু বলেও অভিহিত করে থাকি। তাহলে দেখো, লেটস বিগিন। চলো পড়াটা শুরু করা যাক। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে নিচের বাক্যগুলি পড়ো। দেখো, নিচে কিছু বাক্য দেওয়া রয়েছে, সেগুলি আমরা এবার পড়ব। দেখো, 1 নম্বরে কি আছে? উই শুড লাভ অল হিউম্যান বিংস। তাহলে আমাদের সমস্ত মানুষজনদের ভালোবাসা উচিত। এখানে হিউম্যান বিংস মানে হচ্ছে মানুষজন। 2 নম্বরে দেখো কি বলা হয়েছে? উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। তাহলে এখানে ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ লোক, আর উইক মানে হচ্ছে দুর্বল লোক। তাহলে আমরা অবশ্যই বৃদ্ধদের এবং দুর্বলদের অবহেলা করব না। 3 নম্বরে দেখো কি বলা হচ্ছে? উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। এখানে স্পিক মানে হচ্ছে বলা, আর ট্রুথ মানে হচ্ছে সত্য। তাহলে আমরা অবশ্যই সত্য কথা বলবো, কখনোই মিথ্যে কথা বলবো না। 4 নম্বরে দেখো, উই শুড নট হার্ম আদার্স। হার্ম মানে হচ্ছে ক্ষতি করা। তাহলে কি বলা হচ্ছে? আমাদের অন্যদের ক্ষতি করা উচিত নয়। 5 নম্বর দেখো, উই শুড রেসপেক্ট এল্ডার্স। এল্ডার্স মানে হচ্ছে এখানে গুরুজন, আর রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। তাহলে আমাদের উচিত বড়দের সম্মান করা। এরপর দেখো 6 নম্বরে কি বলা হচ্ছে? উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। তাহলে আমরা অবশ্যই আমাদের দেশকে ভালোবাসবো। These sentences tell us about good actions. তাহলে এই যে ওপরের বাক্যগুলি দেওয়া রয়েছে, এই বাক্যগুলি আমাদের ভালো কাজের কথা বলে। গুড অ্যাকশনস মানে হচ্ছে ভালো কাজ। Such actions help to spread love and peace among people. তাহলে এই যে বাক্যগুলি রয়েছে, এই বাক্যগুলি কি করে? মানুষদের মধ্যে ভালোবাসা ও শান্তি ছড়িয়ে দিতে সাহায্য করে। তাহলে এখানে লাভ মানে হচ্ছে ভালোবাসা, পিস মানে হচ্ছে শান্তি, আর এখানে স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। তাহলে এই উপরের বাক্যগুলি পড়ে আমরা কি বুঝলাম? যে এই বাক্যগুলি আমরা পড়ে এটাই বুঝলাম যে এই যে বাক্যগুলি যে দেওয়া রয়েছে সেগুলি আমাদের জীবনেও মেনে চলা দরকার। এই আদর্শগুলি আমাদেরকে জীবনে মেনে চলা দরকার। দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স অফ 3 গ্রেট ম্যান গিভেন ইন দ্য টেবল। তাহলে নিচে 3জন মহান ব্যক্তিদের ছবি দেওয়া রয়েছে, সেই ছবিগুলি তোমরা দেখো। অল থ্রু দেয়ার লাইফস দে ওয়ার্ক ফর দ্য গুড অফ পিপল। তাহলে এই 3 মহান ব্যক্তি তাদের সারা জীবন ধরে মানুষের ভালোর জন্য কাজ করে গেছেন। ম্যাচ দ্য পিকচার্স
উইথ দেয়ার নেমস। তাহলে এই ছবিগুলির সাথে তাদের নামগুলিকে তোমরা ম্যাচ করো। তাহলে প্রথমে দেখো কার ছবি দেওয়া রয়েছে, প্রথমে দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তাহলে আমরা এইখানে রবীন্দ্রনাথ ট্যাগর ম্যাচ করলাম। এরপর দেখো স্বামী বিবেকানন্দ, তাহলে ইনি হলেন স্বামী বিবেকানন্দ। তাহলে আমরা এইখানে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার নামটা ম্যাচ করছি। এরপর দেখো মহাত্মা গান্ধী, তাহলে মহাত্মা গান্ধীর নামের সাথে তার ছবিটা আমরা এখানে ম্যাচ করলাম। লেটস রিড, চলো পড়ি। ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়, তাহলে গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল। দেখো এখানে গান্ধীজি সাধারণত গায়ে কোনো জামা নেই, শুধু একটি ধুতি পরে রয়েছেন। তাহলে এই রকম পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল। এরপর দেখো such a great man without a shirt, he wondered। তাহলে ছেলেটি অবাক হয়ে কি ভাবলো, যে এত বড় মহান ব্যক্তির গায়ে কোনো জামা নেই। Why don't you wear a shirt, গান্ধীজি? The little boy asked। তাহলে সেই ছোট্ট ছেলেটি গান্ধীজিকে কি জিজ্ঞেস করলো, যে আপনার গায়ে কোনো জামা নেই কেন গান্ধীজি, আপনি গায়ে কোনো জামা পরেননি কেন? Where is the money, son? গান্ধীজি asked gently। তাহলে গান্ধীজি নম্রভাবে জিজ্ঞেস করলেন কি, যে টাকা কোথায় বাছা? এখানে সন মানে হচ্ছে বাছা বা ছেলে। I am very poor, I cannot buy a shirt। তাহলে গান্ধীজি কি বললেন, আমি খুব গরিব, আমি একটা জামা কিনতেও পারি না। এরপর দেখো দ্য বয় ফেল্ট পিটি, তাহলে ছেলেটি করুণা অনুভব করেছিল। এখানে পিটি মানে করুণা। মাই মাদার সিউজ ওয়েল, হি সেড। তাহলে ছেলেটি কি বলেছিল, যে আমার মা ভালো সেলাই করে। শি মেক্স অল মাই ক্লোথস, তাহলে তার মা তার জন্য জামা কাপড় বানিয়ে দেয়, মানে তার সব জামা কাপড় তার মাই তাকে বানিয়ে দেয়। আই উইল আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ। তাহলে আমি আমার মাকে বলবো তোমার জন্য জামা সেলাই করতে। হাউ মেনি শার্টস ক্যান ইয়োর মাদার মেক, গান্ধীজি আস্কড। এরপর গান্ধীজি কি জিজ্ঞেস করলেন, যে কতগুলি জামা তোমার মা বানাতে পারবে। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। তারপর ছেলেটি কি বলল, যে তুমি শুধু বলো কতগুলি তোমার দরকার। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। তাহলে তোমার যতগুলি জামার দরকার আমার মা ততগুলি জামাই বানিয়ে দেবে। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, তাহলে গান্ধীজি কিছুক্ষণের জন্য ভাবলেন। দেন হি সেড, I have a very large family, son. I have 40 crore brothers and sisters. তারপর গান্ধীজি কি বললেন, যে আমার যে অনেক বড় পরিবার আছে, আমার 40 কোটি ভাই এবং বোন আছে। Till every one of them has a shirt,
হাউ ক্যান আই ওয়্যার ওয়ান? গান্ধীজি আস্কড। এরপর গান্ধীজি জিজ্ঞাসা করলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের প্রত্যেকের একটা করে জামা থাকে ততক্ষণ আমি কিভাবে একটা জামা পরব, এটাই গান্ধীজি জিজ্ঞাসা করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়। তাহলে এই উত্তরটা পেয়ে ছেলেটি কী হয়ে গেছিল? অবাক হয়ে গেছিল। 40 crores ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তখন ছেলেটি অবাক হয়ে কী ভাবলো যে কারোর 40 কোটি ভাই এবং বোন থাকতে পারে। গান্ধীজি ওয়াজ রাইট। গান্ধীজি সঠিক ছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার্স। তাহলে সর্বোপরি, এখানে আফটার অল মানে হচ্ছে সর্বোপরি, ভারতের সমস্ত মানুষদের গান্ধীজি নিজের পরিবারের সদস্য ভাবতেন। এরপর পেজ 13-এ লেটস কন্টিনিউতে কী বলা হয়েছে দেখো। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামের তহবিল সংগ্রহের জন্য গান্ধীজি বিভিন্ন স্থান পরিদর্শন করেছিলেন। ডিফারেন্ট প্লেসেস মানে হচ্ছে বিভিন্ন স্থান, ফান্ড মানে হচ্ছে তহবিল, আর ফ্রিডম স্ট্রাগল মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা। একবার তিনি উড়িষ্যায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড উমেন। এখানে ওল্ড উমেন মানে হচ্ছে বৃদ্ধ মহিলা। তাহলে সেখানে গিয়ে তিনি এক বৃদ্ধ মহিলার সাথে দেখা করেন বা বৃদ্ধ মহিলার সাথে তার দেখা হয়। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট। সেই মহিলাটি ঠিক করে সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে। তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন। এখানে টর্ন মানে হচ্ছে ছেঁড়া। তার শাড়ি ছিল ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট। তাহলে সেই বৃদ্ধ মহিলাটি গান্ধীজির কাছে গিয়ে তার পা স্পর্শ করলেন। দেন শি গেভ হিম আ কয়েন। তারপরে তিনি গান্ধীজিকে একটি কয়েন বা মুদ্রা দিলেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস। তাহলে জামানলাল বাজারের দায়িত্ব ছিল কি? যে তহবিলটি রাখা, অর্থাৎ যে যা টাকা এই স্বাধীনতা সংগ্রামের জন্য দেবে সেই টাকাগুলি রাখার দায়িত্ব ছিল কার? জামানলাল বাজাজের। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। তাহলে জামানলাল বাজাজ গান্ধীজির কাছে সেই কয়েনটি চাইলেন। এখানে আস্কড মানে হচ্ছে চাওয়া। বাট গান্ধীজি রিফিউজড। কিন্তু গান্ধীজি তাকে প্রত্যাখ্যান করলেন, অর্থাৎ তিনি জামানলালকে কয়েনটি দিলেন না। জামানলাল ওয়াজ সারপ্রাইজড। এতে জামানলালও অবাক হয়ে গেল যে কেন গান্ধীজি তাকে কয়েনটি দিলেন না। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামানলাল সেড। জামানলাল তখন বললেন, আমি হাজার হাজার টাকা রাখি, আর আপনি আমাকে একটা কয়েন দিচ্ছেন না। তখন জামানলাল এই কথাটি বলেছিল। এরপর দেখো, দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম। তাহলে গান্ধীজি জামানলালকে কি বলেছিল? যে এই কয়েনটি, এই মুদ্রাটি হাজার হাজার টাকার থেকেও অনেক বেশি মূল্যবান। এখানে ওয়ার্থ মানে হচ্ছে মূল্যবান। ইফ এ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ 1,000 or 2। তাহলে যদি একটা মানুষের লাখ লাখ টাকা থাকে সে 1 বা 2,000 টাকা দিতেই পারে। অর্থাৎ কোন মানুষের যদি লাখ লাখ টাকা থাকে তাহলে তার কাছে 1 বা 2,000 টাকা দেওয়া কোনো ব্যাপারই না। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস
all she had. কিন্তু এই মুদ্রাটি, এই কয়েনটি সম্ভবত সেই বৃদ্ধ মহিলার কাছে শেষ সম্বল ছিল। তাহলে এখানে পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান আত্মত্যাগ। এখানে স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মত্যাগ, মানে যার কাছে হাজার হাজার টাকা আছে তার কাছে 1 বা 2,000 টাকা দেওয়া কোনো ব্যাপারই না, কিন্তু ওই মহিলাটির কাছে সম্ভবত ওই কয়েনটিই শেষ সম্বল ছিল এবং সেটিও সে দিয়ে দিচ্ছেন, মানে তার কি মহান আত্মত্যাগ। সো আই ভ্যালিউ দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, গান্ধীজি এক্সপ্লেন্ড। গান্ধীজি ব্যাখ্যা করেছিলেন কি, যে আমার কাছে কোটি কোটি টাকার থেকেও এই মুদ্রাটি অনেক বেশি মূল্যবান। হি কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তাহলে তিনি সেই কয়েনটি চিরদিনের জন্য তার কাছে রেখে দিয়েছিলেন। পেজ 15-এর লেটস কন্টিনিউতে কি বলা হচ্ছে দেখো, থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিস ওয়ার্কস। তাহলে গান্ধীজির কাজগুলি প্রেম, শান্তি ও সাম্যের ধারণায় ভরা ছিল। এখানে লাভ মানে হচ্ছে ভালোবাসা, পিস মানে হচ্ছে শান্তি, ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্য। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। তাহলে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই আদর্শ ছিল। এখানে আইডিয়াস মানে হচ্ছে আদর্শ। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামাং অল রিলিজিয়ান্স। তাহলে স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে ঐক্য বা একতা চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তাহলে 1893 সালে তিনি শিকাগোতে এই বিষয় সম্পর্কে কথা বলেছিলেন। কোন বিষয় সম্পর্কে? এই যে সকল ধর্মের মধ্যে যেন ঐক্য থাকে, এই বিষয় সম্পর্কে। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। তাহলে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। তাহলে এই রাখি বন্ধন উৎসবটি ছিল ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। These three great men have become immortal for their thoughts and works. তাহলে এই 3 মহান মানব তাদের চিন্তা ও কর্মের জন্য অমর হয়ে আছেন। ইমমর্টাল মানে হচ্ছে অমর। তাহলে আজ আমরা ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা এই লেসন 1-এর অ্যাক্টিভিটির সমস্ত প্রশ্নগুলি উত্তর সম্পর্কে আলোচনা করব। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিও এবং নিচের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।